আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। কোটা সংস্কারের দাবিতে আবারও শাহবাগে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। ৫% কোটা রেখে জাতীয় সংসদে আইন পাশ করার দাবি। স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মারা আন্দোলনের নামে ষড়যন্ত্রে লিপ্ত, মন্তব্য আইনমন্ত্রীর। জাতিকে মেধাশূন্য করতেই কোটা রাখা হয়েছে, অভিযোগ বিএনপির। কয়েক ঘন্টার বৃষ্টিতে ডুবল রাজধানীর বেশিরভাগ রাস্তাঘাট ও দোকানপাট। জলাবদ্ধতায় ক্ষুব্ধ নগরবাসী। চলতি মাসের রেকর্ড বৃষ্টিপাতের পূর্বাভাস। এবং প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। আবারও কাঁচামরিচেরও ডবল সেঞ্চুরি। ঢাকায় 40 টাকা কেজির নিচে মিলছে না কোনো সবজি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারি চাকরিতে ৫% কোটা রেখে জাতীয় সংসদে আইন পাশ করার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চান তারা। শিক্ষার্থীদের দাবি, সংসদের জরুরি অধিবেশন ডেকে দ্রুত আইন করতে হবে। কাল সারা দেশে বিশ্ববিদ্যালয় ও কলেজের আন্দোলনকারীদের সঙ্গে অনলাইনে মিটিং করে পরবর্তী কর্মসূচি দেবার কথা জানান তারা। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। সংসদে আইন পাশ করো, বৈষম্য দূর করো, এই এক দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। কয়েকশো শিক্ষার্থীর এই প্রতিবাদ এত বড় হয় যে কলা ভবন থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত ছড়িয়ে পড়ে। স্লোগানে অনড় শিক্ষার্থীরা বলছে, 2018 সালে প্রধানমন্ত্রীর আশ্বাসে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে গিয়েছিল, কিন্তু 2024-এ এসে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে কোনো ছিনিমিনি খেলা চলবে না। ৫% কোটা রেখে সংসদে আইন পাশ করার। কোনো গোষ্ঠীর প্রতিনিধিত্ব করছি না, আমরা পুরো দেশের প্রতিনিধিত্ব করছি। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, আমরা যে যৌক্তিক দাবিটি নিয়ে কাজ করছি, এই দাবিটি সরকার মেনে নিক। এই দাবিটি মেনে নিয়ে কোটার একটি যৌক্তিক সংস্কার করুক, সংসদে আইন প্রণয়ন করুক। শিক্ষার্থীদের রক্ত ঝরিয়েছে, যে সকল পুলিশ তারা অতি উৎসাহী হয়ে করুক কিংবা উপর মহলের নির্দেশনায় করুক, যেভাবেই করুক না কেন, এটার একটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় নিয়ে আসা হোক, এটাই আমাদের দাবি থাকবে। আমরা এখন আস্থা রাখছি। এরপর আবারও তারা অবস্থান নেয় শাহবাগে। এতে যোগ দেয় ঢাকা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। আপনাদের হুজুর নারাজ হয় এমন কথা আপনারা বলতে পারেন না। আমাদের কোনো হুজুর নাই, আমাদের কোনো ধরনের স্টেট আমাদের সেন্সরশিপ নাই। আমাদের একমাত্র সেন্সরশিপ নৈতিকতা। আমরা আহ্বান জানাই আমাদের ছাত্র সমাজকে, ছাত্র সমাজের ভাগ্য নিয়ে সিরিমিনি না খেলেন, আমাদেরকে আমাদের ভোট টেবিলে পৌঁছে দিন। আমাদের এক দফা দাবি মেনে নিন। প্রধানমন্ত্রী, আপনার ছবি ব্যবহারকারী, আপনার নাম ভাঙানো ছাত্র সংগঠন যদি আমাদের উপরে বারবার এরকম বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে কিন্তু ফলাফল ভালো হবে না। বৃহস্পতিবার কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট সহ সারা দেশের বিভিন্ন স্থানে পুলিশি হামলার তীব্র প্রতিবাদ জানায় কোটা বিরোধী শিক্ষার্থীরা। ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সভাপতি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠনকে চড়থাপ্পড় মারে, তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সকল প্রতিনিধিদেরকে অভয় দিতে চাই, কোথাও যদি কেউ আমাদের উপর হামলা করে, হুমকি দামকি দেয়, আমরা সকলে একসাথে তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলব। সেই সঙ্গে আন্দোলনকারীদের উপর আবার হামলা চালালে আন্দোলন আরো কঠোর হবে বলেও হুঁশিয়ারি দেয় তারা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। এদিকে কোটা সংস্কারের দাবিতে বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে তারা উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। বিপুল সংখ্যক ছাত্রছাত্রী মিছিলে অংশ নেয়। এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে সন্ধ্যার আগে সমাবেশ শেষ হয়। আন্দোলনের নামে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হলে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের আদালতের প্রতি সম্মান দেখানো উচিত বলেও মন্তব্য করেন তিনি। অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন ক্র্যাবের স্পোর্টস কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।
এ সময় সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি বলেন, সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদনের কারণেই একের পর এক দুর্নীতিবাজির চিত্র প্রকাশ হচ্ছে। সর্বজনীন প্রত্যয় পেনশন স্কিম বাতিলের দাবিতে টানা 12 দিন ধরে ক্লাস পরীক্ষা বর্জন করে যাচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা। সারা দেশে একযোগে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেশের 35টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। শুক্রবার ছুটির দিনে অবস্থান কর্মসূচি না থাকলেও তবে সন্ধ্যাকালীন কোর্সের কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। শিক্ষক নেতারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা বলেন, শিক্ষকদের ক্লাসে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা না হলে আসন্ন ভর্তি কার্যক্রমও বর্জন করা হবে। কোটা সংস্কার আন্দোলনের নামে স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মারা ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। কোটা নিয়ে সর্বোচ্চ আদালত যে আদেশ দিয়েছেন, শিক্ষার্থীদের তা মেনে ক্লাসে ফেরার আহ্বান জানান মন্ত্রী। আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ার ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান সহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার 17 জন পরিবারের সদস্য সহ হত্যা করেছে, সেই প্রেতাত্মা আজকে যে কিছুটা হলো এই এর মধ্যে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত না, সেটা তো আমি অস্বীকার করতে পারবো না। সরকারের দায়িত্ব জনগণের সুবিধা অসুবিধা দেখা, এবং সেইখানে যদি কেউ বাধাগ্রস্ত করে সরকারকে সেই আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে। জাতিকে মেধাশূন্য করতেই সরকারি চাকরিতে কোটা পদ্ধতি রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শিক্ষার্থীদের কোটার পাশাপাশি নিজেদের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে নামার আহ্বান জানান তিনি। জাতীয় প্রস্তাবে গণতন্ত্র মঞ্চের আয়োজনে বিরোধী জোটের রাষ্ট্র সংস্কারে 31 দফার বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় তিনি বলেন, বৃষ্টিতে রাজধানী তলিয়ে যাওয়ার মতো দুর্নীতি, লুটপাটের মাধ্যমে পুরো দেশকে ডুবিয়ে দিয়েছে ক্ষমতাসীনরা। আর্থিকভাবে, রাজনৈতিকভাবে তো এমনি ডুবে গেছে। এখন খালি আপনি পানির ডুবাটা চোখে দেখতে পাচ্ছেন, আর সব দিক থেকে বাংলাদেশ ডুবে গেছে। তারা যেভাবে সরকার চালাচ্ছে, যেভাবে ব্যবস্থা চালাচ্ছে, কোটা ব্যবস্থা সহ, তাহলে আগামী দিনে মেধাবী বাংলাদেশের কোনো সুযোগ নেই। বাংলাদেশকে সামনের দিকে দিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। মেধাবীরা সত্যিকার পথে চলে, মেধাবীরা প্রতিবাদ করে, মেধাবীরা প্রতিরোধ করে। আমি ছাত্রদের একটি অনুরোধ করব, তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে, তাদের ভোটের জন্য তাদেরকে লড়াই করতে হবে, গণতন্ত্রের জন্য তাদেরকে লড়াই করতে হবে। মাত্র কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর বিভিন্ন এলাকা, পানিতে আটকা পড়ে যানবাহন। এতে চরম দুর্ভোগে পড়ে মানুষ। বছরের পর বছর উন্নয়ন কাজ করেও জলাবদ্ধতা নিরসন না হয় ক্ষুব্ধ নগরবাসী। দায়িত্বরত সংস্থাগুলোর চরম গাফিলতিকে দুষছেন তারা। আবহাওয়া অফিস বলছে, চলতি মাসে গত 2 দশকের রেকর্ড ভেঙে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে ঢাকায় ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা তাদের। বিস্তারিত মুস্তাফিজুর রহমানের রিপোর্টে। এ যেন অচেনা এক ঢাকা, যেদিকে চোখ যায় থই থই পানি। মূল সড়ক থেকে অলিগলি সবখানেই যেন একই চিত্র। শুক্রবার সকাল থেকে টানা কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতে এই বেহাল হয় রাজধানীর। এতে নগরবাসী অবর্ণনীয় দুর্ভোগে পড়েন। কারওয়ান বাজার, কাকরাইল, ধানমন্ডি, বিজয় সরণি, মিরপুর সহ পানিতে ডুবেনি এমন সড়কের সংখ্যা নেহাতই কম। বেশিরভাগ সড়কে পানিতে আটকা পড়ে যানবাহন, ফলে কোথাও হাঁটু কিংবা কোমর পানি ডিঙ্গিয়ে গন্তব্যে ছোটেন নগরবাসী। ঢাকাকে মনে হয় ওই যে 88 বন্যায় ডুবে গেছে। ঢাকার শহরের উপরে দিয়েই নৌকা চালান লাগবে, এই অবস্থা দেখতেছি আমরা। ঢাকা সিটির মধ্যে এইরকম একটা মুহূর্ত আমরা উপভোগ করতেছি। বৃষ্টিতে রাজধানীর যখন এমন নাজুক অবস্থা, তখন নগর কর্তৃপক্ষের উপর ক্ষোভ জানান সবাই। প্রশ্ন তুলছেন সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়েও। জলাবদ্ধতা নিরসনে বছরের পর বছর কাজ চললেও
এ থেকে মুক্তি মিলছে না নগরবাসীর। এজন্য স্থায়ী সমাধান চান তারা। উন্নয়নটা এত পানি ভাঙে আসতে হয়, উন্নয়নটা ভালোভাবে বুঝতে হবে না। নিষ্কাশন ব্যবস্থাগুলো যদি উন্নত করা হয় তাহলে হচ্ছে আর এতটা ব্যাগ পোহাতে হতো না। সরকারের দোষ নাই, সরকারের ঠিকই লোক রাখছে কিন্তু কাজ করে না। আবহাওয়া অধিদপ্তর বলছে শুক্রবার রাজধানীতে 131 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে চলতি মাসে ভাঙতে পারে 2 দশক আগের রেকর্ড। 2009 28 জুলাই 333 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং 2004 14 সেপ্টেম্বর হচ্ছে 341 মিলিমিটার, এটা সবচেয়ে হাই বৃষ্টি। এই ধরনের বৃষ্টি ক্লাইমেট চেঞ্জের কারণে 5-10 বছরের ভিতরে এরকম 200-300 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কারণ হচ্ছে এই বছরে আমরা বলেছি যে বর্ষাকালে বেশি বৃষ্টি হবে। আমরা এমনকি বলেছিলাম যে জুলাই মাসেও মানে অ্যাবভ নর্মাল, অর্থাৎ যে বৃষ্টি হয় তার তুলনায় এই বছর বেশি বৃষ্টির সম্ভাবনা হয়েছে। সমন্বিত পরিকল্পনা নিলে সমাধান মিলতে পারে জলাবদ্ধতার, এমনটাই বলছেন নগরবাসী। বৃষ্টি এলেই দুর্ভোগে পড়েন নগরবাসী। বিশেষজ্ঞদের মতে অপরিকল্পিত নগরায়ন, অতিমাত্রায় খাল জলাশয় দখল ও সস্তার নিরাপত্তার কারণে লাঘব হচ্ছে না নগরবাসীর দুর্ভোগ। ফলে বৃষ্টি হলে ঢাকায় জলাবদ্ধতা থাকবে না, সে বাস্তবতা থেকে ঢাকা যেন অনেক দূরে। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের কয়েকটি জেলায় নতুন করে বন্যা দেখা দিয়েছে। সুনামগঞ্জ, হবিগঞ্জ, রাজশাহী ও জামালপুরে আবারও অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। ডুবে গেছে নতুন নতুন এলাকা। এদিকে ত্রাণ সহায়তা না পাওয়ায় দুর্ভোগ বাড়ছে বানভাসী মানুষের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে ফের বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। গত 24 ঘন্টায় সুরমা নদীর পানি 45 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। সুনামগঞ্জ শহরের 16 পয়েন্টে বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় বেড়েছে জেলার সকল নদ নদীর পানি। সুরমা নদীর তীরবর্তী সুনামগঞ্জ শহরের নবীনগর, 16ঘর, লঞ্চঘাট, আরপিননগর, সাহেববাড়ি ঘাট, বড়পাড়া, বাগানবাড়ি, মল্লিকপুর এলাকার রাস্তাঘাটে পানি উঠেছে। হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলায় কালনি ও কুশিয়ারা পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 64 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর পাহাড়পুর এলাকায় কৈয়ারডালায় বাঁধ ভেঙে বদলপুর হাওরে পানি প্রবেশ করেছে। এতে ভেসে গেছে শত শত ঘর ও ফসলি জমি। উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত 24 ঘন্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 4 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 55 সেন্টিমিটার উপরে এবং জগন্নাথ ঘাট পয়েন্টে 7 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সংখ্যার 94 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারী বর্ষণ ও বন্যায় জেলার 35 ইউনিয়নের পানিবন্দী লক্ষাধিক মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। দুর্গত এলাকায় শুকনো খাবার, বিশুদ্ধ পানি, শিশুখাদ্য ও গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় সিরাজগঞ্জ পয়েন্টে 45 সেন্টিমিটার, কাজীপুর পয়েন্টে 25 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় চরম দুর্ভোগে পানিবন্দী মানুষ। সরকারি হিসেবে জেলার কাজীপুর সদর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালি উপজেলার 34টি ইউনিয়নের 18,000 পরিবারের প্রায় 90,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। গরু, বাছুর, ছাগল টাগল নিয়ে খুব কষ্টে আছে। বাড়ি বাড়ি চরে এলাকায় নেই গে আর হুন্ডা সব তলান। টাঙ্গাইলে সব নদীর পানি কমার সাথে সাথে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ 135 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। প্রতিদিনই বাড়ছে পেঁয়াজের দাম, বেড়েছে মোটা ও চিকন চালের দামও। দাম বৃদ্ধিতে ডবল সেঞ্চুরি করেছে কাঁচামরিচ, বিক্রি হচ্ছে 220 টাকায়। আলুর কেজি 60 টাকার বেশি। 40 টাকার নিচে নেই কোনো সবজি। রাজধানীর বাজার ঘুরে রিপোর্ট করছেন ফজর রাব্বি। বৃষ্টির সকাল, কারওয়ান বাজারে বিদ্যুৎ নাই, ক্রেতারও আনাগোনা তেমন নেই। যারা এসেছেন তাদেরও নেই স্বস্তি। আটার চাল, তারপরে যে মিনিকেট চাল, এগুলা তো এখন 70 টাকা 72 টাকা করে খাইতেছে। নিত্য নতুন বাজারে সবকিছুরই দাম বাড়ছে, কোনো জিনিসও কমে নাই। আর যে জিনিসটা বাড়তেছে সেটা কখনো কমতেছে না, ওটা বাড়তেইছে। কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে মিনিকেট ও বিড়ি 28 চালের দাম। বেড়েছে মোটা চালের দামও। প্রতি কেজিতে 2-3 টাকা, বিয়ার 28 প্লাস আপনার মিনিকেটের রেটটা বাড়ছে। এখন বৃষ্টি, বন্যা, মাল আমদানি নাই, এই জন্য বাড়ছে বাজার। কুরবানি ঈদের পর থেকেই লাগামহীনভাবে বাড়ছে পেঁয়াজের দাম। শুক্রবার দেশি পাবনার পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকা কেজি। ভারতের পেঁয়াজের দাম কিছুটা কম হলেও তা 100 টাকার উপরে। পাইকাররা বলছে পেঁয়াজের দাম আরো বাড়বে। 110 টাকা বিক্রি করতেছি, কালকেটা আপনি করণীয় 115 টাকা, আজ যেটা কেনা হয়েছে আরো বাজার বেশি হবে। আপনি যে ইন্ডিয়ান যেটা দেখতেছেন না, এটা কিন্তু ভোমরা বর্ডার থেকে কিনে 100 টাকা।
এদিকে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 220 টাকায়, আলুর দাম 60 টাকার বেশি। অন্যান্য কাঁচা সবজির দামও স্থিতিশীল রয়েছে বলছেন বিক্রেতারা। তবে 40 টাকার নিচে নেই কোনো সবজি। কচুর ছড়া 70, কাঁকরোল 100, বটবড়ি 80 টাকা, আমরা 60 টাকা, লতি 60, পটল 40, উস্তা 60। গত সপ্তাহের দামের সাথে খুব একটা হেরফের হয়নি মাছ, মাংস ও ডিমের দাম। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। কোটা সংস্কার, ভারতের সাথে দেশ বিরোধী চুক্তি বাতিল ও মহানবীর অবমাননায় পুলিশ কর্মকর্তা মাশরুফকে বহিষ্কার এবং শাস্তির দাবি করেছে ইসলামী যুব আন্দোলন। জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে দলটির নেতারা এসব দাবি জানান। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির নেতা মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম বলেন, সরকার আদালতের কাঁধে বন্দুক রেখে কোটা বিরোধী আন্দোলন দমাতে চায়। বাংলাদেশের বুক চিরে রেল চলবে, দেশের ইমানদার জনতা তা মানবে না। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা সরকারের কাছে দাবি জানাই, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আপনারা দেশ বিরোধী কোনো চুক্তি করবেন না। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব এম ইমরুল কায়েসের নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে চাকরিতে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন সরবরাহের প্রলোভন দেওয়া হচ্ছে। এ নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রীর ডিপিএস ইমরুল কায়েস জানান, ইঞ্জিনিয়ার নাজমুল সরকার নামে খোলা ভুয়া অ্যাকাউন্ট থেকে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন সরবরাহের প্রলোভন দেওয়া হচ্ছে। বিষয়টি তার নজরে এলে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ। এর প্রতিবাদে ভোলায় শুরু হয়েছে 7 দিন ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও মেলা। এ উপলক্ষে জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগের আয়োজনে ডিসি অফিসের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনার সভায় ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মাহিদুজ্জামান ও সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস বক্তব্য রাখেন। মেলায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের 22টি স্টল বসেছে। আন্তর্জাতিক সংবাদ। আগামী নির্বাচনে জয়ের পরিকল্পনার চেয়ে নতুন করে নিজ দলের আস্থা অর্জনেই মনোযোগ দিতে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে বিপর্যয়ের পর একের পর এক পরীক্ষার মুখে পড়েছেন এই ডেমোক্র্যাট নেতা। ফলে নির্বাচন থেকে তার সরে দাঁড়ানোর দাবি জোরালো হচ্ছে। আরো জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মুখোমুখি বিতর্কে নাস্তানাবুদ হওয়ার পর নিজ দলের মধ্যেই বেশ চাপে আছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 81 বছর বয়সী বাইডেনের শারীরিক ও মানসিক সক্ষমতা নিয়ে যে প্রশ্ন ছিল তা দিন দিন আরও জোরালো হচ্ছে। নিজের দলের নেতা ও প্রধান ফান্ড সংগ্রহকারীরা অনেকেই এখন তাকে নির্বাচনে চান না। বাইডেন বিরোধীদের এ তালিকা দিন দিন বড় হচ্ছে। এরই মধ্যে হলিউড তারকা জর্জ ক্লুনি নিউ ইয়র্ক টাইমসে লেখা এক কলামে জো বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। লেখায় তিনি বলেন, 2010 বা 2020 সালে যে বাইডেনকে তিনি দেখেছিলেন তার সঙ্গে আজকের বাইডেনের কোনো মিল নেই। ক্লুনির এ মন্তব্যকে বাইডেনের জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। তবে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা ভাবছেন না বাইডেন, বরং প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে অটল। উইসকনসিন থেকে উত্তর ক্যারোলিনা পর্যন্ত 20টিরও বেশি বিশাল সমাবেশ করেছি। এতে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে এখনো নির্বাচন করার মতো জনপ্রিয়তা আমার আছে, আর সে নির্বাচনে জয় আমারই হবে। যদিও এসব কথায় দলে তার অবস্থান শক্ত হচ্ছে না। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর দাবি দিন দিন জোরালো হচ্ছে। এর মাঝেই মার্কিন সিনেটর পিটার ওয়েলস সহ প্রতিনিধি পরিষদের 7 জন প্রতিনিধি বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। আগামী 10 সেপ্টেম্বর আবার বিতর্কে ট্রাম্পের মুখোমুখি হতে হবে। সেখানে তিনি কেমন করবেন তা অনিশ্চিত। আর এই বিতর্ক হতে যাচ্ছে নির্বাচনে মাত্র মাস দুয়েক আগে।
সেখানে খারাপ করলে ঘুরে দাঁড়ানোর আর তেমন সুযোগ পাবেন না বাইডেন। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। ভারী বৃষ্টি ও ভূমিধসে নদীতে পড়ে দুটি বাসের অন্তত 60 জন যাত্রী নিখোঁজ রয়েছে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, ভোরে নেপালের চিতওয়ান জেলার মদন আশ্রিত সড়ক দিয়ে যাওয়ার সময় সড়কে হঠাৎ ধস নামে। এ সময় দুটি বাস ছিটকে পাশের নদীতে পড়ে যায়। ভেসে যায় যাত্রীদের প্রায় সবাই। জেলা প্রশাসন জানিয়েছে, দুটি বাসে চালক সহ মোট 63 জন যাত্রী ছিলেন। দুটি বাসই নেপালের রাজধানী কাঠমান্ডুর দিকে যাচ্ছিল। মন্ত্রিসভার সব সদস্যকে বরখাস্ত করেছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। দেশটির রাজধানী নাইরোবিতে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। তবে ডেপুটি প্রেসিডেন্ট রিগাথি গাসাগুয়া ও প্রাইম ক্যাবিনেট সেক্রেটারি মুসালিয়া মুদাভাদিকে বহাল রাখা হয়েছে। কেনিয়ায় হঠাৎ কর বাড়ানো হয়। এরপর গত 25 জুন এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভে অন্তত 22 জন নিহত হয়। বিক্ষোভকারীরা দেশটির পার্লামেন্টের ভেতর ভাঙচুর চালায়। গত 26 জুন প্রেসিডেন্ট রুটো আইনটি প্রত্যাহার করে নেন। কয়েক মাসের চোখ ধাঁধানো প্রি ওয়েডিং অনুষ্ঠানের পর ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ে আজ, জানিয়ে রীতিমতো সরব নেট দুনিয়া। এরই মধ্যে বিয়ের আসরে অতিথিদের নিয়ে যাওয়ার জন্য আম্বানি পরিবার তার কোম্পানি থেকে ভাড়া করেছে 3টি বিলাসবহুল বিমান। বিয়ের আয়োজনের রোশনাই নিয়ে বিশ্বজুড়েই চলছে আলোচনা সমালোচনা। আরো জানাচ্ছেন মাজহারুল হক মুহাসির। এ যেন রীতিমতো চাঁদের হাট। ছেলের বিয়েতে আর কোনো কিছুরই যেন কমতি নেই ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির। কয়েক দফা নানা আয়োজনের পর এবার আনুষ্ঠানিকভাবে শেষ হতে যাচ্ছে আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ে। ভারতের মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসছে তাদের বিয়ের আসর। 3 দিন ধরে চলবে এ বিয়ের উৎসব। হলিউড বলিউডের সব জনপ্রিয় তারকাদের এক করা বুঝি আম্বানি পরিবারের পক্ষেই সম্ভব। এই বিয়েতে এক ছাদের নিচে দেখা মিলবে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন থেকে শুরু করে পপ তারকা জাস্টিন বিবারের। এরই মধ্যে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমেরিকা থেকে এসে পৌঁছেছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর মুম্বাইয়ে আজ পা রাখছেন বিখ্যাত মডেল কিম কার্দাশিয়ানও। দীর্ঘদিনের বান্ধবী রাধিকা বণিককে বিয়ে করছেন অনন্ত আম্বানি। অনন্ত রাধিকার এই বিয়েতে 4,000 থেকে 5,000 কোটি টাকা খরচ করা হচ্ছে, যা আম্বানিদের সম্পদের 0.05% খরচ হচ্ছে বলে জানায় ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। এদিকে আম্বানি পুত্রের বিয়েতে বিশ্বের বহু নামি দামি সব ব্যক্তিরা দাওয়াত পাওয়ায় মুম্বাইয়ের বিকেসি এলাকায় বিলাসবহুল হোটেলের চাহিদা এখন তুঙ্গে। হোটেলগুলো প্রতি রাতের জন্য হাঁকাচ্ছেন 1 লাখ রুপি পর্যন্ত। মাজহারুল হক মুহাসির, এটিএন বাংলা। পার্টেক্স খেলার খবর। জয় দিয়ে টেস্ট ক্যারিয়ারকে বিদায় জানিয়েছে ইংলিশ ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন। আগে ঘোষণা দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের পর আর খেলবেন না তিনি। সতীর্থরা জিমিকে উপহার দিয়েছেন বড় জয়। 2 ইনিংস মিলিয়ে 4 উইকেট নেন এই পেসার। সব মিলিয়ে 188 ম্যাচে 704 উইকেট দখল করলেন অ্যান্ডারসন। ক্যারিবীয়রা তৃতীয় দিন খেলা শুরু করে 6 উইকেটে 79 রান নিয়ে শেষ পর্যন্ত 136 রানে গুটিয়ে যায় তাদের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে 121 রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ড প্রথম ইনিংসে তুলেছিল 371 রান। কোপা আমেরিকার শিরোপা জয় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়াকে মোটেই হালকাভাবে নিচ্ছেন না লিওনেল মেসির দল। মহাদেশীয় প্রতিপক্ষ কলম্বিয়ার শক্তি কিংবা সামর্থ্য সম্পর্কে বেশ ভালোই জানা আছে আর্জেন্টিনার। এবারের কোপা আমেরিকার শিরোপা জিততে পারলে নতুন রেকর্ড গড়বে আর্জেন্টিনা, তা হলো ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়া। তাই লড়াইয়ের আগে বেশ সতর্ক স্কালোনির দল। মায়ামিতে অনুশীলন শেষে মেসি জানান, দলের সবাই আরও একটি শিরোপা জয়ের জন্য মুখিয়ে আছে, তবে কাজটি সহজ হবে না বলেই তার ধারণা। তিনি বলেন, জয়ের জন্য কলম্বিয়াও শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদের কামড়ে ধরার চেষ্টা করবে।
কলম্বিয়া মোটেই সহজ কোনো প্রতিপক্ষ নয়, তাদেরকে হালকাভাবে নেওয়া হবে বোকামি, কারণ তারা জয়ের মধ্যেই আছে। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হলেও আমাদেরকে হারানোর ক্ষমতা রয়েছে তাদের, সুতরাং জয়ের জন্য আমাদেরকে সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করতে হবে। শৈশবের ক্লাব ভাস্কো ডা গামায় যোগ দিলেন ব্রাজিল জাতীয় দলের সাবেক ফুটবলার ফিলিপে কুতিনহো। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলা থেকে ধারে পুরো মৌসুমের জন্য ব্রাজিলের ক্লাবে যান এই তারকা। গত বছর কাতারি ক্লাব আল দুহাইলেও ধারে খেলেছিলেন বার্সেলোনার সাবেক ফুটবলার। 2009 সালে ব্রাজিলের ভাস্কো ডা গামা থেকে পেশাদার ফুটবলের ক্যারিয়ার শুরু হয় তার। এর আগে ইন্টার মিলান, লিভারপুল এবং বায়ার্ন মিউনিখেও খেলেছেন তিনি। বার্সেলোনার হয়ে দুবার লিগ শিরোপা, বায়ার্নের সাথে চ্যাম্পিয়ন্স লিগ জেতেন কুতিনহো। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। কোটা সংস্কারের দাবিতে আবারও শাহবাগে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। 5% কোটা রেখে জাতীয় সংসদে আইন পাশ করার দাবি। স্বাধীনতা বিরোধীতে প্রেতাত্মারা আন্দোলনের নামে ষড়যন্ত্রে লিপ্ত, মন্তব্য আইনমন্ত্রীর। জাতিকে মেধাশূন্য করতেই কোটা রাখা হয়েছে, অভিযোগ বিএনপির। কয়েক ঘন্টার বৃষ্টিতে ডুবলো রাজধানীর বেশিরভাগ রাস্তাঘাট ও দোকানপাট। জলাবদ্ধতায় ক্ষুব্ধ নগরবাসী, চলতি মাসে রেকর্ড বৃষ্টিপাতের পূর্বাভাস। এবং প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম, আবারও কাঁচামরিচেরও ডবল সেঞ্চুরি। ঢাকায় 40 টাকা কেজির নিচে মিলছে না কোনো সবজি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।